হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদের কিছু জিকে কোশ্চেন আলোচনা করব। এই সমস্ত কোশ্চেনগুলো বিগত কয়েক বছর ধরে বিভিন্ন এক্সামে অনেকবার এসেছে এবং সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন, গৌতম বুদ্ধ তাঁর বাণী কোথায় প্রথম প্রচার করেন? গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? এটা ডাব্লিউবিসিএস 2018-তে পড়েছিল। অপশানগুলো আছে দেখো, বোধ গয়া, কুশীনগর, সারনাথ, বৈশালী। তাহলে গৌতম বুদ্ধ তার বাণীটা কোথায় প্রচার করেছিলেন? তার প্রথম বাণী প্রচার করেছিলেন সারনাথ। আমরা গৌতম বুদ্ধ সম্পর্কে ডিটেলসে কিছু একটা আলোচনা করছি। গৌতম বুদ্ধ জন্মস্থান, জন্ম হয়েছিল 564 খ্রিস্টপূর্বাব্দে, মতান্তরে 560 খ্রিস্টপূর্বাব্দে। জন্মস্থান হয়েছে কপিলাবস্তু লুম্বিনী, নেপালের। শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে গৌতম বুদ্ধ 564 খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীতে শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল শুদ্ধোধন এবং মায়ের নাম ছিল মায়াদেবী। গৌতম বুদ্ধের গৃহত্যাগকে বলা হচ্ছে মহাবিনিষ্ক্রমণ। এটা খুব ইম্পর্টেন্ট। মহাবিনিষ্ক্রমণ হচ্ছে গৌতম বুদ্ধের যে গৃহত্যাগ, সেটিকে বলা হয়েছে মহাবিনিষ্ক্রমণ, আর দেহত্যাগকে বলা হচ্ছে মহাপরিনির্মাণ। গৌতম বুদ্ধ 483 খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরে মৃত্যুবরণ করেছিলেন। উত্তরপ্রদেশের কুশীনগরে 483 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে মৃত্যুবরণ করেন। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী। অপশান আছে দেখো, দামোদর, রূপনারায়ণ, সুবর্ণরেখা, কাবেরী। তাহলে পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী হচ্ছে দামোদর। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো, দামোদরকে বাংলার দুঃখ বলা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, এর মনে রাখবে। বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে, আর বিহারের দুঃখ বলা হয় কোসি নদীকে। বাংলার দুঃখ হচ্ছে দামোদর নদী, আর বিহারের দুঃখ হচ্ছে কোসি নদী। রূপনারায়ণ হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহকে বলা হয়েছে রূপনারায়ণ। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর যে মিলিত প্রবাহ, সেটাকে বলা হয়েছে রূপনারায়ণ। আর হলদি হচ্ছে কংসাবতী ও কেলেখাই নদীর মিলিত প্রবাহ। কংসাবতী ও কেলেখাই নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী। আর সুবর্ণরেখা নদীতে হুড্ড জলপ্রপাত অবস্থিত। এটা খুবই ইম্পর্টেন্ট। সুবর্ণরেখা নদীতে হুড্ড জলপ্রপাত অবস্থিত। এটি হচ্ছে ঝাড়খণ্ড। এরা মনে রাখবে, ঝাড়খণ্ড রাজ্যে হুড্ড জলপ্রপাত, যেটা সুবর্ণরেখা নদীতে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, ভারতবর্ষের টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে? ভারতবর্ষের যে টাকার যোগান, সেটা কারা নিয়ন্ত্রণ করে? অপশান এতে আছে দেখো, ভারতীয় অর্থ কমিশন, ভারতীয় স্টেট ব্যাংক, ভারতীয় রিজার্ভ ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক। তো ভারতের বর্ষে টাকার যোগান সেটা নিয়ন্ত্রণ করে কারা? রিজার্ভ ব্যাংক, আরবিআই। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। আরবিআই ভারতবর্ষের টাকার যোগান নিয়ন্ত্রণ করে। আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে 1 এপ্রিল। 1935 সালের 1 এপ্রিল আরবিআই প্রতিষ্ঠিত হয়। এটির জাতীয়করণ হয়েছিল 1949 সালে। 1949 সালে আরবিআইয়ের জাতীয়করণ হয়। আরবিআইয়ের প্রথম গভর্নর ছিলেন ওসবর্ন স্মিথ। ওসবর্ন স্মিথ ছিলেন আরবিআইয়ের প্রথম গভর্নর। আর ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। আর বর্তমান গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস। এই সমস্ত তথ্যগুলো তোমরা একটু মনে রাখবে। তাহলে এর প্রতিষ্ঠাতা কত ছিল? 1935 সালে 1 এপ্রিল। জাতীয়করণ হয়েছিল 1949 সালের। ফার্স্ট গভর্নর ওসবর্ন স্মিথ, প্রথম ভারতীয় গভর্নর সিডি দেশমুখ, আর বর্তমান গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস।
নেক্সট কোশ্চেন, টেনিদা চরিত্রটির স্রষ্টা কে? টেনিদা সুনীল গঙ্গোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সার কী হবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। টেনিদা চরিত্রের স্রষ্টা অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশন বি। আমরা আরও কিছু চরিত্রের নাম জেনে নেব, যেমন ঘনাদা, খুবই ইম্পর্টেন্ট। ঘনাদা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র, ঘনাদা। ফেলুদা হচ্ছে সত্যজিৎ রায়, বলাই গড়া রবীন্দ্রনাথ ঠাকুর, পিন্ডিরা আশুতোষ মুখোপাধ্যায়, আর কাকাবাবু হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। তোমরা এই সমস্ত তথ্যগুলো মনে রাখবে। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ঘনাদা প্রেমেন্দ্র মিত্র, ফেলুদা হচ্ছে সত্যজিৎ রায়। এই দুটো সবথেকে ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে তোমরা একটু। পরবর্তী কোশ্চেন, পশ্চিমঘাট এবং পূর্বঘাট কোথায় মিলিত হয়েছে? পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্বঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়েছে? অপশানগুলো আছে নীলগিরি পাহাড়, পালানি পাহাড়, আন্নামালাই পাহাড়, সিঙ্গালিলা পর্বতমালা। তাহলে পশ্চিমঘাট এবং পূর্বঘাট মিলিত হয়েছে নীলগিরি পাহাড়ে। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি যে পাহাড় তার সর্বোচ্চ শৃঙ্গ নাম হচ্ছে দোদাবেতা। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা, যার উচ্চতা হচ্ছে 2637 মিটার। তো নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদাবেতা। এবার সিঙ্গলেরা পর্বতশ্রেণী থেকে আমরা কয়েকটা পর্বতশ্রেণী পেয়েছি, যেমন সান্দাকফু, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, এর উচ্চতা হচ্ছে 3636 মিটার। সান্দাকফু এটা সিঙ্গালীলা পর্বতশ্রেণী থেকে হয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। আর ফালুট পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 3600 মিটার। আর কী কী আছে? সবরগ্রাম, টাংলু। পরবর্তী কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এটা ডাব্লিউবিসিএস 2015 কোশ্চেন, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, প্রথম মহিলা সভাপতি বলা হয়েছে এখানে। সঠিক অ্যান্সার কী হবে? এনি বেসান্ত, বিজয়লক্ষ্মী পণ্ডিত, সরোজিনী নাইডু, অরুণা সাপালি। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন কে? এনি বেসান্ত, প্রথম মহিলা সভাপতি। আর প্রথম ভারতীয় মহিলা সভাপতি যদি বলা হতো সেখানে অ্যান্সার হতো সরোজিনী নাইডু, প্রথম ভারতীয় মহিলা সভাপতি। এবার আমরা নোটে একটা দেখে নিই যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত? 1885 সালে বোম্বাইয়ের গোকুলদাস সংস্কৃত তেজপাল কলেজে। সে সময় সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। যে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন কে? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর যেটা আমার কোয়েশ্চেনে ছিল যে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন এনি বেসান্ত। এনি বেসান্ত কলকাতা অধিবেশনে সভাপতি করেছিলেন 1917 সালে। সালটা মনে রাখবে, আর অধিবেশনে মনে রাখবে কলকাতা অধিবেশন 1917 সালে। আর প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু, কানপুর অধিবেশন 1925 সালে। কানপুর অধিবেশনে সভাপতি করেছিলেন সরোজিনী নাইডু 1925 সালে, কানপুর অধিবেশন। আর মহাত্মা গান্ধী একবারের জন্যই বেলগাঁও অধিবেশন সভাপতি করেছিলেন 1924 সালে, বেলগাঁও অধিবেশন। মহাত্মা গান্ধী একবারের জন্য বেলগাঁও অধিবেশন সভাপতি করেছিলেন। প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তয়াবসি, এটাও ইম্পর্টেন্ট। এ সমস্ত তথ্যগুলো তোমরা একটু জেনে রাখবে। তাহলে প্রথম মহিলা সভাপতি এনি বেসান্ত, প্রথম ভারতীয় মহিলা সভাপতি সরোজিনী নাইডু, আর মহাত্মা গান্ধী একবারের জন্য সভাপতি হয়েছিলেন বেলগাঁও অধিবেশনে 1924 সালে, আর প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন বদরুদ্দিন তয়াবসি। পরবর্তী কোশ্চেন, কোনো অর্থ বিল কার সম্মতি ব্যতীত সংসদে উপস্থাপন করা যায় না? কোনো অর্থ বিল কার সম্মতি ব্যতীত সংসদে উপস্থাপন করা যায় না? এটা ডাব্লিউবিসিএস 2016-তে পড়েছে। ভারতের প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, ভারতের রাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তো সঠিক অ্যান্সার কী হবে? মানি বিল। এটা কততে আছে? আর্টিকেল 110। কার সম্মতি ব্যতীত এটা সংসদে উপস্থাপন করা যায় না? এটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে মানি বিলটা রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত সংসদে উপস্থাপন করা যায় না।
আরেকটা কোশ্চেন এখান থেকে মনে রাখবে যে একটা বিল অর্থ বিল কিনা তার সিদ্ধান্ত করে লোকসভা স্পিকার। এটা খুব ইম্পর্টেন্ট। একটা বিল যে অর্থ বিল কিনা সেটা সিদ্ধান্ত নেয় লোকসভা স্পিকার। আর মানি বিল আছে আর্টিকেল 110-এ। নেক্সট কোশ্চেন, ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি কার লেখা? ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কার লেখা? সরিকান্সি কী হবে? অক্টাভিয়ান হিউম, অ্যাডাম স্মিথ, জে.বি. ক্রেফালিনি, উপরে কেউ না। তো ওয়েলথ অফ নেশন এই গ্রন্থটি লেখক হচ্ছেন অ্যাডাম স্মিথ। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যাডাম স্মিথ। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে মানবদেহে অস্টিওম্যালেসিয়া রোগ দেখা যায়? অস্টিওম্যালেসিয়া। তোমরা প্রত্যেক ভিটামিনের রাসায়নিক নাম, তার উৎস এবং অভাবজনিত লক্ষণগুলো মনে রাখবে। তাহলে এখানে বলেছিল কোন ভিটামিনের অভাবে মানবদেহে অস্টিওম্যালেসিয়া রোগ হয়। বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া আর ছোটদের ক্ষেত্রে রিকেট রোগ হয়। কোন ভিটামিনের অভাবে? অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয় এবং বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া রোগ হয়। ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? রাতকানা। আর ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। তাহলে ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এর অভাবে স্কারভি রোগ হয়। আর ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। এর অভাবে রিকেট রোগ হয় আর বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। এর অভাবে বেরি রোগ হয়। এই সমস্ত তথ্যগুলো তোমরা মনে রাখবে। প্রত্যেক ভিটামিনের রাসায়নিক নাম এবং তাদের অভাবজনিত লক্ষণগুলি মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম লবণাক্ত জলীয় হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম লবণাক্ত জলীয় হ্রদ বলা হয়েছে যে জম্মু কাশ্মীরে উলার হ্রদ, উড়িষ্যার চিল্কা, মহারাষ্ট্রের লোনার হ্রদ, রাজস্থানের পুষ্কর। তো লবণাক্ত ভারতের বৃহত্তম লবণাক্ত জলীয় হ্রদ বলা হয়েছে কোনটা? ভারতের বৃহত্তম লবণাক্ত জলীয় হ্রদ হচ্ছে চিল্কা। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। আর কাশ্মীরে উলার হ্রদ এটা হচ্ছে বৃহত্তম স্বাদু জলীয় হ্রদ। এটা মনে রাখবে, বৃহত্তম স্বাদু জলীয় হ্রদ হচ্ছে উলার হ্রদ, স্বাদু জলীয় হ্রদ। আর একটা তথ্য এখান থেকে মনে রাখবে যে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছে লোকটাক। এটি কোথায় অবস্থিত? মণিপুরে। উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছে লোকটাক, এটা মণিপুরে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানের পঞ্চম বার্ষিকী পরিকল্পনা ধারণাটি কোন দেশের কাছ থেকে গ্রহণ করা হয়েছে? ভারতীয় সংবিধানের পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি কোথা থেকে নেওয়া হয়েছে? রাশিয়া, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি। তাহলে ভারতীয় সংবিধান এটি প্রথম কত সালে গৃহীত হয়েছিল? ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। ভারতীয় সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949 সালে এবং এটি কার্যকরী হয়েছিল কত সালে? 1950 সালে 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হয় আর গৃহীত হয়েছিল 1949 সালে 26শে নভেম্বর। তো ভারতীয় সংবিধান এর পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা সেই ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছিল সোভিয়েত রাশিয়া থেকে। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, সোভিয়েত রাশিয়া থেকে ভারতের সংবিধানের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মৌলিক কর্তব্য এগুলো নেওয়া হয়েছে। এই দুটোই খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মৌলিক কর্তব্য। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কী নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মৌলিক অধিকার, এটা ইম্পর্টেন্ট। তাহলে মৌলিক কর্তব্য হচ্ছে সোভিয়েত রাশিয়া আর মৌলিক অধিকার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই দুটো খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনা
মৌলিক অধিকার। জার্মানি, জার্মানি থেকে কোনটা নেওয়া হয়েছে? জরুরি অবস্থা। জার্মানি থেকে নেওয়া হচ্ছে জরুরি অবস্থা। দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি। সংবিধান সংশোধন পদ্ধতি নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। তবে এই সমস্ত তথ্যগুলো মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতীয় গণপরিষদ কবে সংবিধান গ্রহণ করেছিল? একটু আগে অ্যান্সার বলেছিলাম যে ভারতীয় সংবিধান এটা গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালের, কিন্তু এটা কার্যকরী হয়েছিল কত সালে? 26শে নভেম্বর 1950 সালে, 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট কোশ্চেন, আকবরের সমাধিটি নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় অবস্থিত? আকবরের সমাধি কোথায় অবস্থিত? দিল্লি, আগ্রা, অমরকোট, লাহোর। সঠিক আনসার কি হবে? সঠিক আনসার কি? আকবরের সমাধি এটা কোথায় করা হয়েছিল? আগ্রা। অপশন বি হচ্ছে সঠিক আনসার। 1605 সালে আকবরের মৃত্যু হয়েছিল 1605-এ। সম্রাট আকবরের সম্পর্কে আমরা কিছু তথ্য জানব যে সম্রাট আকবরের রাজত্বকাল ছিল 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার প্রকৃত নাম ছিল জালালউদ্দিন মুহাম্মদ। প্রকৃত নাম জালালউদ্দিন মুহাম্মদ। আকবর সম্পর্কে যে সমস্ত তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন আকবর মনসবদারি প্রথা চালু করেছিলেন। এটা মনে রাখবে, আকবর মনসবদারি প্রথা চালু করেছিলেন। 1564 খ্রিস্টাব্দে তিনি জিজিয়া কর রদ করেছিলেন 1564 সালে। আর 1563-তে তিনি তীর্থকর রদ করেছিলেন। তীর্থকর, এটা মনে রাখবে, 1563-তে তিনি তীর্থকর রদ করেছিলেন। তিনি ফতেপুর সিক্রিতে 1575 খ্রিস্টাব্দে এবাদতখানা স্থাপন করেছিলেন ধর্মীয় আলোচনার উদ্দেশ্যে। এটা খুবই ইম্পর্টেন্ট। এবাদতখানার কোন উদ্দেশ্যে নির্মাণ হয়েছিল? ধর্মীয় আলোচনার উদ্দেশ্যে। কত সালে? 1575 সালে সম্রাট আকবর ফতেপুর সিক্রিতে এটি স্থাপন করেছিলেন। আর একটা ইম্পর্টেন্ট মনে রাখবে, তিনি দ্বীন-ই ইলাহি প্রথা প্রবর্তন করেছিলেন। দ্বীন-ই ইলাহি প্রথা প্রবর্তন করেছিলেন। আর আকবর মনসবদের প্রথাটি চালু করেছিলেন 1577 সালে। সালটা মনে রাখবে, 1577 সালে তিনি মনসবদের প্রথা চালু করেছিলেন। তিনি জাপ্তি প্রথা প্রবর্তন করেছিলেন। জাপ্তি প্রথা 1580 খ্রিস্টাব্দে তিনি 10 সালে ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। আর আকবরের অর্থমন্ত্রীর নাম ছিল টডরমল। রাজা টডরমল ছিলেন আকবরের অর্থমন্ত্রী। তার আমলে নির্মিত হয়েছিল যেমন ফতেপুর সিক্রি, সেলিম চিশতির সমাধি, দেওয়ানি আম, এটা খুবই মনে রাখবে, দেওয়ানি আম, দেওয়ানি খাস, জামে মসজিদ, বুলন্দ দরজা, খুবই ইম্পর্টেন্ট। বুলন্দ দরজাকে নির্মাণ করেছিলেন সম্রাট আকবর। হুমায়ুনের সমাধি নির্মাণ করেছিলেন সম্রাট আকবর। বুলন্দ দরজা, হুমায়ুনের সমাধি, জাহাঙ্গীর মহল, হারুন মিনার, এই সমস্তগুলি নির্মাণ করেছিলেন সম্রাট আকবর। তাহলে সম্রাট আকবরের সমাধি কোথায় হয়েছিল? আগ্রাতে। আগ্রা। এর সাথে আরেকটা মনে রাখবে যে বাবরের সমাধি আছে কাবুলে। সম্রাট বাবর এর সমাধি কোথায় আছে? কাবুল, আফগানিস্তানের কাবুলে। এটাও ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন, কোন রাজা মহাবীর এবং গৌতম বুদ্ধ দুজনের সমসাময়িক ছিলেন? খুবই ইম্পর্টেন্ট, এটা ডব্লিউবিসিএসে পড়েছে। কোন রাজা মহাবীর এবং গৌতম বুদ্ধ দুজনের সমসাময়িক ছিলেন? অশোক, বিম্বিসার, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার। সঠিক আনসার কী হবে? মহাবীর এবং গৌতম বুদ্ধ দুজনের সমসাময়িক ছিলেন সম্রাট বিম্বিসার। অপশন বি হচ্ছে সঠিক আনসার। বিম্বিসার ছিলেন মগধের হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ রাজা। বিম্বিসার ছিলেন মগধের যে হর্ষঙ্ক বংশের
প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ রাজা ছিলেন বিম্বিসার। তার উপাধি ছিল শ্রমিক। এই বিম্বিসারের উপাধি কী নাম ছিল? শ্রমিক। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। বিম্বিসারের উপাধি ছিল শ্রমিক। আর কনিক কার উপাধি ছিল? কনিক কনিক ছিল অজাতশত্রু। অজাতশত্রুর উপাধি ছিল কনিক। আর বিন্দুসারের উপাধি ছিল কি? বিন্দুসারের উপাধি ছিল অমিত্রাঘাত বা শত্রু হননকারী। অমিত্রাঘাত অমিত্রাঘাত ছিল বিন্দুসারের উপাধি। তাহলে বিম্বিসার হচ্ছে শ্রমিক, কনিক ছিল অজাতশত্রু, আর বিন্দুসারের ছিল অমিত্রাঘাত বা শত্রু হননকারী। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মগধে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। 324 খ্রিস্টাব্দে মগধে মৌর্য বংশে প্রতিষ্ঠিত করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। কাকে হারিয়ে? নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে উচ্ছেদ ঘটিয়ে। নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধননন্দ, তাকে পরাজিত করে তিনি 324 খ্রিস্টাব্দে মগধে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন। আর সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের তৃতীয় ও শ্রেষ্ঠ শাসক। মৌর্য বংশের তৃতীয় এবং শ্রেষ্ঠ শাসক ছিলেন সম্রাট অশোক। সম্রাট অশোকের রাজ্যাভিষেক হয় 269 খ্রিস্টপূর্বাব্দে। 269 খ্রিস্টপূর্বাব্দে। তার উপাধি ছিল দেবনাম প্রিয়দর্শী। তাহলে সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের তৃতীয় এবং শ্রেষ্ঠ শাসক। নেক্সট কোশ্চেন, কংগ্রেসের সম্মেলনকে কে 3 দিনের তামাশা বলে উক্তি করেন? কংগ্রেসের সম্মেলনকে কে 3 দিনের তামাশা বলে উল্লেখ করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও WBCS পড়েছে। কে এম মুন্সি, BR আম্বেদকর, অশ্বিনী কুমার দত্ত, বিনায়ক দামোদর সাভারকর। তো কংগ্রেসের সম্মেলনকে 3 দিনের তামাশা বলে উক্তি করেছিলেন অশ্বিনী কুমার দত্ত। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, অশ্বিনী কুমার দত্ত। পরবর্তী কোশ্চেন, দিল্লি কোন সালে ভারতের রাজধানী হয়? দিল্লি কোন সালে ভারতের রাজধানী হয়? 1911, 1912, 1910, 1905। সঠিক অ্যান্সার কী হবে? দিল্লি কোন সালে ভারতের রাজধানী হয়েছিল? অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 1911 সালে। 1911। এই সময় ভাইসরয় কে ছিলেন? যখন কলকাতা থেকে রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হয় সেই সময় ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ টু। লর্ড হার্ডিঞ্জ টু, এটা মনে রাখবে। আর 1905 সালে কি হয়েছিল? 1905-এ বঙ্গভঙ্গ হয়েছিল। বঙ্গভঙ্গ ঘোষণা করেছিল লর্ড কার্জন 1905 সালে। এটা মনে রাখবে, বঙ্গভঙ্গ, লর্ড কার্জন। নেক্সট কোশ্চেন, কোন ধরনের কয়লায় কার্বনের পরিমাণ সবথেকে বেশি থাকে? সবথেকে বেশি থাকে কোন কয়লায় কার্বনের পরিমাণটা? তো কয়লাকে কার্বনের শ্রেণী অনুযায়ী 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট এবং পিট কয়লা। এর মধ্যে সবথেকে কার্বনের পরিমাণটা সবথেকে বেশি থাকে অ্যান্থ্রাসাইট কয়লায়। 80 থেকে প্রায় 95% কার্বন থাকে। এরপর থাকে বিটুমিনাস। পরবর্তী কোশ্চেন, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা সড়ক-ই আজম কে নির্মাণ করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা সড়ক-ই আজম এটা কে নির্মাণ করেছিলেন? ইব্রাহিম লোদি, বাবর, শেরশাহ, আকবর। সঠিক অ্যান্সার কী হবে? তো সড়ক-ই আজম এটি নির্মাণ করেছিলেন শেরশাহ সুরি। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। শেরশাহের রাজত্বকাল কত ছিল? 1540 থেকে 1545। 5 বছর রাজত্ব করেছিলেন। 5 বছর, 1540 থেকে 1545। তার প্রকৃত নাম ছিল ফরিদ খাঁ। এটা মনে রাখবে, শেরশাহের প্রকৃত নাম ছিল ফরিদ খাঁ। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দিয়ে থাকে।
যে শেরশাহের প্রকৃত নাম ছিল ফরিদ খাঁ। তিনি চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল? চৌসারের যুদ্ধ হয়েছিল 1539 সালে, আর কনৌজ যুদ্ধ হয়েছিল 1540 সালে। চৌসারের যুদ্ধ হয়েছিল 1539 আর কনৌজের যুদ্ধ হয়েছিল 1540। এই যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে তিনি দিল্লির শাসন ক্ষমতা দখল করেছিলেন। তার গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ, যেমন হচ্ছে কাবুলিয়ত ও পাট্টা প্রবর্তন, এটা করেছিলেন শেরশাহ। কাবুলিয়ত ও পাট্টা, 1 টাকার যে রূপ্য মুদ্রার রুপিয়া প্রচলন করেছিলেন শেরশাহ। এছাড়াও তিনি যেমন ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা, এটা প্রবর্তন করেছিলেন শেরশাহ। এগুলো মনে রাখবে। তার কাবুলিয়ত বা পাট্টা প্রথা প্রবর্তন করেছিলেন, 1 টাকা রূপ্য মুদ্রা প্রবর্তন করেছিলেন, ঘোড়ার পিঠে যে ডাক ব্যবস্থা সেটা প্রবর্তন করেছিলেন কে? শেরশাহ। আর কি সড়ক-ই আজম, সেটাও প্রবর্তন করেছিলেন শেরশাহ। আর শেরশাহের যেটা ইম্পর্টেন্ট একটা যে সেনাপতি নামটা অনেক সময় পরীক্ষা দিয়ে থেকে ব্রহ্মজিৎ গৌড়। শেরশাহের হিন্দু সেনাপতি ছিলেন কে? ব্রহ্মজিৎ গৌড়, এরা মনে রাখবে। আর শেরশাহের তার সমাধি আছে কোথায়? সাসারামে, বিহারের সাসারামে শেরশাহের সমাধি আছে। বিহারের সাসারামে শেরশাহের সমাধি আছে, এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে শেরশাহের কি বললাম? হিন্দু সেনাপতি নাম ছিল একমাত্র ব্রহ্মজিৎ গৌড়। আর শেরশাহের সমাধি, এরা মনে রাখবে, বিহারের সাসারামে তার সমাধিস্থল আছে। পশ্চিমবঙ্গ কোন দেশের সাথে সবচেয়ে বেশি সীমানা ভাগ করেছে? তাহলে পশ্চিমবঙ্গ 3টি আন্তর্জাতিক দেশের সঙ্গে তার সীমানা ভাগ করেছে। একটা হচ্ছে বাংলাদেশ, নেপাল আর ভুটান। এই 3টি দেশের সাথে তার সীমানা বাউন্ডারি ভাগ করে আছে। এর মধ্যে সবথেকে বেশি পরিমাণ আছে বাংলাদেশের সঙ্গে এবং সবথেকে কম আছে নেপাল। তো সবথেকে বেশি হচ্ছে বাংলাদেশ আর সবথেকে কম হচ্ছে নেপাল। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ তার 5টি রাজ্যের সঙ্গে তার সীমানা ভাগ করেছে। 5টি রাজ্য কি কি? 1 নম্বর হচ্ছে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, সিকিম, আসাম। তো 5টি রাজ্য ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, সিকিম এবং আসাম, এই 5টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ তার সীমানা ভাগ করেছে। এর মধ্যে সবথেকে বেশি করেছে ঝাড়খণ্ডের সাথে আর সবথেকে কম করেছে সিকিমের সাথে। সবথেকে বেশি ঝাড়খণ্ড আর সবথেকে কম হচ্ছে সিকিম, এগুলো মনে রাখবে। তাহলে 3টি দেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে আর 5টি রাজ্যের সঙ্গে তার সীমানা বাউন্ডারি ভাগ করেছে। এর মধ্যে সবথেকে বেশি ঝাড়খণ্ড আর সবথেকে কম হচ্ছে সিকিম। নেক্সট কোশ্চেন, জ্যাপ শব্দটি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? জ্যাপ খুবই ইম্পর্টেন্ট। জ্যাপ শব্দটি বক্সিং, ক্রিকেট, হকি, ফুটবল। তাহলে কার সাথে সম্পর্কিত জ্যাপ? অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, বক্সিংয়ের সঙ্গে সম্পর্কিত হচ্ছে জ্যাপ কথাটি। নেক্সট কোশ্চেন, শেরি বঙ্গাল কাকে বলা হয়? শেরি বঙ্গাল আর শেরি পাঞ্জাব। সঠিক অ্যান্সার কী হবে? শেরি বঙ্গাল, এটা বলা হচ্ছে ফজলুল হক। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, শেরি বঙ্গাল বলা হচ্ছে। আর শেরি পাঞ্জাব কাকে বলা হয়? শেরি পাঞ্জাব, এটা হচ্ছে রঞ্জিত সিং, এটা মনে রাখবে, শেরি পাঞ্জাব। শেরি পাঞ্জাব হবে লালা রাজপথ রায়। শেরি পাঞ্জাব এটা হচ্ছে লালা রাজপথ রায়, শেরি পাঞ্জাব এটা মনে রাখবে, লালা রাজপথ রায়। আর শেরি বঙ্গাল হচ্ছে ফজলুল হক। নেক্সট কোশ্চেন, হেরাকুন্দ বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? হেরাকুন্দ বাঁধ গঙ্গা, মহানদী, যমুনা, কংসাবতী। হেরাকুন্দ বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট এটা। হেরাকুন্দ বাঁধ হচ্ছে মহানদীর উপর অবস্থিত। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোথায় অবস্থিত? উড়িষ্যাতে, উড়িষ্যা।
পরবর্তী কোশ্চেন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মহেন্দ্রগিরি, অমরকণ্টক, ধূপগড়, গুরু শিখর। সঠিক অ্যান্সার কি হবে? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? তাহলে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। গুরু শিখর, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এর উচ্চতা কত? এর উচ্চতা হচ্ছে 1722 মিটার। 1722 মিটার। আরাবল্লী পর্বত হচ্ছে একটা ভঙ্গিল পর্বত, প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে আরাবল্লী পর্বত, প্রাচীন ভঙ্গিল পর্বত। আর ধূপগড় কার সর্বোচ্চ শৃঙ্গ? ধূপগড় সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। এই ধূপগড়ের উচ্চতা কত? 1350 মিটার। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর, 1722 মিটার। আরাবল্লী একটা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত, আর ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। সাতপুরা হচ্ছে হোস্ট জাতীয় পর্বত বা স্তূপ জাতীয় পর্বত হচ্ছে সাতপুরা, এটা মনে রাখবে, হোস্ট বা স্তূপ জাতীয়। আর অমরকণ্টক হচ্ছে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক। এর উচ্চতা হচ্ছে 1057 মিটার। 1057 মিটার। তো মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক। এর সাথে আরেকটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট, যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। এর উচ্চতা 2695 মিটার। 2695 মিটার আনাইমুদি। আজ এই পর্যন্ত। আমার নেক্সট ভিডিওতে আরও কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা এই সমস্ত কোশ্চেনগুলো খুব ভালোভাবে দেখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সামনে যে সমস্ত এক্সামগুলো আসছে সেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট।